ধনী, একা এবং সফল, কিন্তু কে যেন নেই তার জীবনে। আজ আপনি শুনবেন 1997 সালের সাইকোলজিক্যাল থ্রিলার দ্য গেম, এমন একটি খেলা যেটা তার জীবনটাই বদলে দিয়েছিল। এই মুভি স্টোরিতে বেশ বড়সড় টুইস্ট রয়েছে যেটা আপনাকে চমকে দেবে, তো শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নিকোলাস ভ্যান অর্টন একজন সফল ইনভেস্টমেন্ট ব্যাংকার। একইভাবে সে একজন ধনী, একাকী এবং আত্মকেন্দ্রিক বিনিয়োগ ব্যাংকার। সে সবকিছু নিয়ন্ত্রণে রাখতে পছন্দ করে, যেন মনে হয় তার জীবনের সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলে। কিন্তু তার ব্যক্তিগত জীবন একেবারেই খালি। সে নিজের পরিবার থেকে দূরে, বন্ধুহীন এবং একইভাবে তার 48তম জন্মদিনের আগমনে সে মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছে। এক কথায় বলতে গেলে সে নিঃসঙ্গতায় ভুগছে। কিন্তু এমনটা হওয়ার কারণ কি? এর পেছনে একটি বড় কারণ রয়েছে, আর সেটা হলো ছোটবেলায় নিকোলাস তার বাবাকে নিজের চোখের সামনে মরতে দেখেছে। তার বাবা নিজের ইচ্ছায় বাড়ির সবচেয়ে ওপরের অংশ থেকে লাফ দিয়ে ইচ্ছা মৃত্যু বরণ করেছিল, এবং সেই দিনটা ছিল স্বয়ং তার বাবার 48তম জন্মদিন। আর এই কারণে নিকোলাসের 48তম জন্মদিনে তার বাবার কথা খুব বেশি মনে পড়ে এবং মানসিকভাবে সে খুব দুর্বল হয়ে পড়ে। যদিও নিকোলাসের কাছে কোনো কিছুর অভাব নেই, সে একটি বড় লাক্সারিয়াস বাড়িতে বসবাস করে। তার বাড়িতে রান্না করার জন্য আলাদা লোক রয়েছে, বাড়ি পরিষ্কার করার জন্য আলাদা লোক রয়েছে এবং বাড়ির প্রতিটা কাজ করার জন্য আলাদা আলাদা লোক রয়েছে, এবং তারা সঠিক টাইমে সবকিছু করে থাকে। কিন্তু এত কিছু করার সত্ত্বেও নিকোলাসের কাছে যেই জিনিসটার অভাব রয়েছে সেটা হলো মানসিক শান্তি। তার মনে শান্তি নেই। নিকোলাসের বিবাহিত জীবনেও বেশি দিন টেকেনি। তাদের সম্পর্কের অনেক দিন আগেই ডিভোর্স হয়ে গেছে। তার রিলেটিভস বলতে শুধুমাত্র তার এক ভাই রয়েছে যার নাম কনর্যাড। এখন প্রতিদিনের মতো নিকোলাস তার বাড়ি থেকে বেরিয়ে তার অফিসে চলে যায় এবং তার একজন এমপ্লয়ি তাকে ইনফর্ম করে সিমোর বার্ট নামের একজন ব্যক্তি তার সাথে মিটিং করতে চায় এবং সে একটি হোটেল অলরেডি বুক করে ফেলেছে। নিকোলাস ভালোভাবে জানে এই ব্যক্তি আর কেউ নয়, স্বয়ং তার ভাই কনর্যাড। তাই সে সেই হোটেলে যায় না, বরং সে নিজেই আলাদা একটি হোটেল বুক করে এবং সেখানে তার ভাইয়ের সাথে দেখা করে। এখানে দুজনেই একে অপরের সাথে কথা বলে, কিন্তু কথা বলার স্টাইল সম্পূর্ণ ভিন্ন থাকে। যেমন তার ভাই তাকে প্রশ্ন করলে দাদা তাকে উত্তর দেয় না, এবং দাদা তাকে প্রশ্ন করলে ভাই উত্তর দেয় না। অর্থাৎ দুজনেই কথা বলে কিন্তু কেউ কারো উত্তর দেয় না। এবং শেষে গিয়ে কনর্যাড তার দাদাকে একটি সারপ্রাইজ দেয়। বেশ কয়েকজন ওয়েটার এগিয়ে আসে এবং তার দাদার বার্থডে সেলিব্রেট করে, এবং এরপর কনর্যাড তার দাদাকে একটি ভিজিটিং কার্ড দেয় যেখানে সিআরএস কথাটা লেখা রয়েছে, অর্থাৎ কনজিউমার রিক্রিয়েশন সার্ভিসেস। সে তার দাদাকে বলে, এই কার্ডটা নাও এবং এই নাম্বারে তুমি এখনই কল করো। নিকোলাস বুঝে উঠতে পারে না সে কেন কল করবে। কনর্যাড বলে, যদি তুমি কল করো তবে তোমার জীবনের আনন্দ কিছুটা হলেও বৃদ্ধি পাবে। নিকোলাস চুপ থাকে এবং তাকে বোঝায় সে অবশ্যই পরে কল করে দেখবে। এরপর এই মিটিং শেষ হয়ে গেলে নিকোলাস তার বাড়িতে ফিরে আসে। সে যখন বাড়িতে ফিরে রাত হয়ে যায়, সে লক্ষ্য করে তার বাড়িতে যেই মহিলাটি কাজ করে যার নাম এলিজা, সে তার কাজ শেষ করে বাড়ির পথে যাত্রা শুরু করেছে। এলিজা নিকোলাসকে বার্থডে উইশ করে এবং জানায় কিচেন রুমে তার জন্য রান্না করা খাবার রেখে দেওয়া হয়েছে, সে যেন নিয়ে খেয়ে নেয়। কিন্তু এর উত্তরে নিকোলাস একটা কথাও বলে না, বরং সে বলে সে আজ তার ভাইয়ের সাথে দেখা করেছে এবং তার ভাই হয়তো কোনো পার্সোনাল ইমপ্রুভমেন্ট ক্লাবে জয়েন করেছে। এরপর নিকোলাস তার ঘরে গিয়ে ডিনার কমপ্লিট করে এবং এলিজাবেথকে কল করে। এখানে বলে দিই, এলিজাবেথ হলো তার এক্স ওয়াইফ। যদিও তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে, কিন্তু নিকোলাস এলিজাবেথের সাথে রাতের একাকিত্ব দূর করার জন্য ফোনে কথা বলে থাকে। পরের দিন সকাল হলে নিকোলাস তার ভাইয়ের দেওয়া সেই ভিজিটিং কার্ড অনুযায়ী সিআরএস কোম্পানিতে চলে যায়। সেখানে একজন এমপ্লয়ি নিকোলাসকে একটি রুমে নিয়ে যায় এবং তাকে একটি ফর্ম দেয় এবং বলে তোমায় এই ফর্মটা ফিল আপ করতে হবে। নিকোলাস লক্ষ্য করে প্রথম প্রশ্নই রয়েছে, তুমি কি কোনো ছোট জীবজন্তুকে আঘাত করেছ? এবং দ্বিতীয় প্রশ্ন রয়েছে, তুমি মাস্টারবেট করার পর কোনো রকম দ্বিধাবোধ করো কিনা। নিকোলাস বুঝে উঠতে পারে না সে এখানে কি করতে এসছে। সে বলে, আমি আমার ভাইয়ের কারণে এখানে এসছি, তাই তুমি আমায় বলবে এই কোম্পানিতে আসলে কি হয়। মানুষটি এক কথায় উত্তর দেয়, এটা হলো এক ধরনের গেম এবং তোমায় প্রশ্ন করা হচ্ছে যাতে আমরা বুঝতে পারি তোমার মধ্যে কোন জিনিসের কমতি রয়েছে এবং সেই হিসেবে তোমাকে আমরা ঘুরতে নিয়ে যাব। নিকোলাস একদম চুপ হয়ে যায়। মানুষটি আবারও তাকে বোঝায়, তোমার চিন্তার কোনো কারণ নেই,
এই গেম থেকে তুমি যখন খুশি বের হতে পারবে, আমরা কখনো বাধা দেব না। নিকোলাস অনেক ভেবে চিনতে বলে, তোমাদের এই সব কিছু করতে কত সময় লাগবে? মানুষটি জানায় মোট 2 ঘন্টার সময় লাগবে। 1 ঘন্টা তোমাকে এই প্রশ্নপত্র সলভ করতে হবে এবং দ্বিতীয় ঘন্টাতে একটি ফিজিক্যাল টেস্ট নেওয়া হবে। নিকোলাস সবকিছু মেনে নেয়। প্রথমে সে প্রশ্নপত্র সলভ করে এবং তারপর তাকে এক এক করে বেশ কিছু ছবি দেখায় এবং সেগুলোর নাম তাকে বলতে হয়। অর্থাৎ যেমন একটি পাজলের ছবি দেখালে সে তার উত্তরে কনফিউজ কথাটা বলে এবং একইভাবে একটি অ্যাক্সিডেন্টের ছবি দেখালে সে সেটা রিস্কি বলে উত্তর দেয়। এরপর তার ফিজিক্যাল টেস্ট নেওয়া হয়, যেমন তার হার্টবিট চেক করা হয়, চোখের পরীক্ষা করা হয়, মুখের পরীক্ষা করা হয়। এই সব কিছু শেষ হলে নিকোলাস লক্ষ্য করে তার চারপাশে প্রচুর ক্যামেরা রয়েছে যেগুলো কন্টিনিউ তাকে ফলো করছে। এই সব কিছুর পর সেই ব্যক্তি আবারও ফিরে আসে এবং নিকোলাসকে একটা ফর্ম দেয় যার উপর সাইন করতে হয়, কিন্তু সাইনটা তাকে রক্তের ছাপ দিয়ে করতে হয়। মানুষটি তাকে বলে সময় হলে তাকে জানিয়ে দেওয়া হবে এবং এই গেম তার জন্য অপেক্ষা করছে, চিন্তা নেই। নিকোলাস বাড়িতে ফিরে আসে এবং তার ভাইকে জানিয়ে দেয় সে তার কথা মতো সিআরএস কোম্পানিতে গিয়েছিল, কিন্তু এখনও সে গেম খেলবে কিনা সেই ব্যাপারে ডিসিশন নিতে পারেনি। তার ভাই বেশ খুশি হয়ে যায়। এরপর সে বাড়ি যায় এবং সেখানে দুজন অচেনা ব্যক্তিকে দেখতে পায়। সে লক্ষ্য করে এই মানুষগুলো সিআরএস কোম্পানি নিয়ে আলোচনা করছে। সে তাদের পাশে বসে এবং তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কি বলতে পারবে এই কোম্পানিতে আসলে কি হয়? মানুষগুলো তাকে রহস্যজনকভাবে বলে, এটাই তো সবচেয়ে বড় প্রশ্ন, কিন্তু আমাদের আফসোস একটাই, আর সেটা হলো আমরা যদি আরও একবার সেই কোম্পানির মধ্যে যেতে পারতাম এবং সেই গেম খেলতে পারতাম তবে অনেক ভালো হতো। নিকোলাস তাকে জিজ্ঞাসা করে, তুমি কি ইতিমধ্যে সেই গেমটা খেলেছ? মানুষটি বলে সে 1 বছর আগে খেলেছে এবং তারপর সে বলে এই গেমটা সম্পূর্ণ জন চ্যাপ্টার 9 ভার্স 25 এর ওপর। আসলে এটা বাইবেলের একটা অংশ। এর মধ্যে কি রয়েছে সেটা আমরা মুভির শেষে ব্যাখ্যা করব। নিকোলাস এর উত্তরে একটা কথাই বলে, সে এখনো কোনো চার্চে যায়নি এবং বাইবেলও তার পড়া হয়নি, তাই সে এই ব্যাপারে কিছু বলতে পারবে না। কিন্তু মানুষটি বলে এই চ্যাপ্টারের প্রথমে লেখা রয়েছে, আমি এতদিন অন্ধ ছিলাম কিন্তু এখন আমি দেখতে পাই। নিকোলাস বুঝে উঠতে পারে না এই কথার অর্থ কি। যাই হোক, পরের দিন নিকোলাস তার কাজ শেষ করে যখন বাড়িতে ফেরে সে দেখে বাড়ির সামনে একটি মৃতদেহ পড়ে রয়েছে। সে আস্তে আস্তে সামনে এগিয়ে যায় এবং সেটা উল্টাতেই সে দেখে এটা মৃতদেহ নয় বরং একটি পুতুল। সে খানিকটা নিশ্চিন্ত হয় এবং তারপর সেটা নিয়ে ঘরের মধ্যে চলে যায়। ঘরে যেতে সে পুতুলের মুখ থেকে একটি কাপড় বের করে এবং দেখে এই কাপড়ের সাথে একটি চাবি রয়েছে যেখানে লেখা রয়েছে সিআরএস। নিকোলাস প্রতিদিনের মতো টিভিতে খবর চালিয়ে বিশ্রাম করতে থাকে এবং এক মনে পুতুলটা দেখতে থাকে, যেটা দেখতে মোটেও স্বাভাবিক নয়, বরং এটা দেখতে খুবই ভয়ানক। নিকোলাসের কি মনে হয় সে পুতুলটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকে এবং হঠাৎই সে লক্ষ্য করে পুতুলের গায়ে হাত দেওয়াতেই তার টিভির মধ্যে বিভিন্ন রকম ঘটনা ঘটছে, যেমন ছবি কেটে যাচ্ছে, কখনো অর্ধেক হয়ে যাচ্ছে। সে কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায় এবং তারপর সে পুতুলের মুখের মধ্যে চাকু ঢোকায় এবং ঠিক তখনই টিভিতে যেই লোকটা খবর পড়ছিল সে বলে, নিকোলাস তুমি এবার পুতুলের উপর ধ্যান কম দাও, কারণ আমি তোমাকে বেশ কিছু নিয়ম বলবো যেগুলো তুমি মন দিয়ে শুনবে, কারণ তুমি যা গেম খেলতে যাবে তার জন্য এই নিয়ম খুবই জরুরি। নিকোলাস একদম ভয় পেয়ে যায়। একবার ভাবুন, আপনি টিভি দেখছেন এবং হঠাৎই টিভির মানুষটি আপনাকে নাম ধরে কথা বলতে শুরু করে দেয় এবং আপনার সাথে কথা বলতে শুরু করে দেয়, তাহলে কেমন হবে? এবং এই মুহূর্তে নিকোলাস ঠিক সেই অনুভূতিটাই অনুভব করছে। নিকোলাস বলে, আপনি কি আমায় দেখতে পাচ্ছেন? মানুষটি বলে, তুমি কোনো প্রশ্ন করবে না, শুধু আমার নিয়মগুলো মন দিয়ে শুনবে। নিকোলাসের ইগোতে হার্ট হয়। সে বলে, তুমি আমার সাথে কিভাবে কথা বলছো সেটা তোমাকে বলতেই হবে। মানুষটি বলে, এখানে একটি ক্যামেরা লাগানো রয়েছে এবং তার সাহায্যে আমি তোমাকে দেখতে পাচ্ছি। নিকোলাস সেই ক্যামেরা খুলে ফেলার চেষ্টা করে। মানুষটি বলে, তুমি এমনটা করছো, তুমি কি জানো এর পরিণাম কত ভয়ানক হতে চলেছে? নিকোলাস ক্যামেরাটা খুলে ফেলে এবং ঠিক তখনই তার রুমে এলিজা নামের সেই কাজের মহিলাটি চলে আসে। মহিলাটি জিজ্ঞাসা করে, তোমার শরীর ঠিক আছে? কারণ তোমার আচরণ মোটেও ঠিক নেই। নিকোলাস তাকে এখান থেকে যেতে বলে। মানুষটি চলে যায় এবং তারপর নিকোলাস পুরো ঘরে ক্যামেরা খুঁজতে শুরু করে দেয়। তার হঠাৎই মনে হয় হয়তো সেই পুতুলটার মধ্যেই ক্যামেরা রয়েছে। সে পুতুলটার মাথাটা ভেঙে ফেলে, কিন্তু টিভির কথাগুলো বন্ধ হয় না। মানুষটি তাকে বলে, এই ফোন নাম্বারটা লিখে নাও এবং তোমার কোনো জিজ্ঞাসা থাকলে এই ফোনে কল করতে পারো, কিন্তু ফোন করে এটা জিজ্ঞাসা করো না যে এই গেমটা কী কারণে খেলতে হচ্ছে।
কারণ এটাই তো তোমায় খুঁজে বের করতে হবে। পরের দিন সকাল হলে নিকোলাস যখন বাড়ি থেকে বের হয়, সে লক্ষ্য করে তার চারপাশে প্রচুর মানুষ রয়েছে এবং তারা প্রত্যেকে তার দিকে নজর রাখছে। কিন্তু সে যখন তাদের দিকে তাকায়, তারা তাদের মুখ অন্যদিকে ঘুরিয়ে নেয়। এমনকি একইভাবে সে আগের দিনের পুতুলটার মুখ প্রতিটা জায়গায় দেখতে পায়, সেটা চাবির সাথে হোক, কারো হাতে হোক বা কারো পকেটে। সে যখন সিআরএস অফিসে পৌঁছায়, তার সামনে একজন ব্যক্তি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি আমার দিকে তাকিয়ে আছো কেন? মানুষটি বলে, তোমার পকেটে একটি পেন রয়েছে এবং পেন থেকে কালি ঝরে পড়ছে। নিকোলাস লক্ষ্য করে সত্যি তো তার পকেট কালিতে ভরে গেছে, আর এই পেনটা সিআরএস কোম্পানির। নিকোলাস পরিষ্কার করার জন্য টয়লেটে চলে যায়। সে পরিষ্কার করেও ফেলে, কিন্তু হঠাৎই সে একটি শব্দ শুনতে পায়। ভালো করে শুনলে সে লক্ষ্য করে তার পিছনে টয়লেটে কেউ একজন আটকে পড়েছে। মানুষটি তার কাছে হেল্প চায়, কিন্তু নিকোলাস তাকে কোনো হেল্প করে না, এখান থেকে চলে যায়। এরপর নিকোলাস তার বিজনেস ডিল কমপ্লিট করার জন্য অ্যানসন বিয়ার নামের এক ব্যক্তির সাথে দেখা করে। এই মানুষটি একজন সুইস ব্যাংকার, কিন্তু সে বিজনেস ডিল করার জন্য তার সুটকেসটা খোলার চেষ্টা করে এবং সুটকেসটা খোলে না। সে তার পকেট থেকে সেই সিআরএস কোম্পানির চাবিটা বের করে এবং সেটা দিয়ে খোলার চেষ্টা করে, কিন্তু তবুও সেটা খোলে না। আসলে এই সুটকেসে একটি ফর্ম রয়েছে এবং এই ফর্মে অ্যানসন বিয়ারের সই নিতে হবে, কিন্তু সুটকেস না খোলার কারণে সে ব্যর্থ হয়ে যায় এবং রাগ করে এখান থেকে চলে যায়। নিকোলাস খুব রেগে থাকে। সে বাইরে গিয়ে সুটকেসটা জোরে জোরে আঘাত করতে শুরু করে দেয়, কিন্তু এখন আর কিছু করার নেই। সে একটি হোটেলে যায় এবং তার ভাই কনরাডের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু হঠাৎ একজন ওয়েট্রেস নিকোলাসের গায়ে কফি ফেলে দেয়। যদিও এই সব কিছু ভুলের কারণেই হয়েছে, কিন্তু নিকোলাস খুব রেগে যায়। মেয়েটি তার কাছে ক্ষমা চায়, কিন্তু তার রাগ কমে না এবং এমন অবস্থায় হোটেলের মালিক এখানে চলে আসে। সে মেয়েটিকে বকা দেয় এবং বলে, নিকোলাস আমাদের পুরনো কাস্টমার, তার সাথে তুমি এমন ব্যবহার করতে পারো না। তুমি এখনই তার কাছে ক্ষমা চাইবে। কিন্তু মেয়েটি তেমনটা করে না, যার ফলে তাকে এই হোটেলের কাছ থেকে বের করে দেওয়া হয়। নিকোলাস একটি নতুন টেবিলে গিয়ে বসে এবং ঠিক তখনই একজন ওয়েটার তাকে একটি লেটার দিয়ে চলে যায়। নিকোলাস লেটারটা দেখে এবং ছুটে বাইরে যায় এবং সেই মেয়েটিকে আটকানোর চেষ্টা করে, কারণ লেটারে লেখা রয়েছে, তুমি মেয়েটিকে আটকাও। কিন্তু মেয়েটি তার কথা শোনে না। সে বলে, তুমি আমার দ্বিতীয় চাকরিটাও নষ্ট করে দিলে। আর এই বলে সে রাগ করে এখান থেকে চলে যায়। এবং তখনই রাস্তার মাঝে একজন বয়স্ক মানুষ হাঁটতে হাঁটতে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায়। নিকোলাস আস্তে আস্তে কাছে যায় এবং সেই মেয়েটিও ছুটে আসে। সে তাকে হেল্প করতে শুরু করে দেয়। নিকোলাস আগের থেকেই স্যারেন্ডার করে নেয় যে সে কোনো কিছুই করেনি, এই মানুষটি এমনি এমনি অজ্ঞান হয়ে গেছে। মেয়েটি নিকোলাসকে ফোন করতে বলে, কিন্তু নিকোলাস তাকে প্রশ্ন করে, তুমি কি করে বিশ্বাস করলে মানুষটি অভিনয় করছে না? মেয়েটি বোঝায় মানুষটি টয়লেট করে দিয়েছে, তো এখানে অভিনয়ের কোনো প্রশ্ন আসেই না। নিকোলাস ফোন করার চেষ্টা করে, কিন্তু ফোনে রিং হয় না। সে রাস্তায় একটি পুলিশ অফিসারের গাড়ি থামায় এবং সেই পুলিশ অফিসারের সাহায্যে অ্যাম্বুলেন্স নিয়ে আসে। একজন পুলিশ অফিসার নিকোলাসকে বলে, এই মানুষটির গার্জিয়ান হিসেবে তোমায় একটি ফর্ম ফিল আপ করতে হবে। কিন্তু নিকোলাস এক কথায় জানিয়ে দেয় সে এই মানুষটিকে চেনে না। পাশে থাকা সেই মেয়েটি এগিয়ে যায় এবং সেই ফর্মটা ফিল আপ করে দেয়। পুলিশ অফিসার বলে, তাহলে তোমাকে অ্যারেস্ট করতে হবে, কারণ একটা তো কেস তৈরি করতেই হবে। নিকোলাস খুব রেগে যায়। এমনকি এরপর পুলিশ অফিসার তাকে বলে, তুমি তোমার স্ত্রীর সাথে এখনই হসপিটালে যাবে। নিকোলাস তাকে বোঝায় এই মেয়েটি তার স্ত্রী নয়। এরপর নিকোলাস অ্যাম্বুলেন্সে করে হসপিটালে পৌঁছায়, কিন্তু পরের মুহূর্তে সেখানকার প্রত্যেকটা লাইট অফ হয়ে যায় এবং ইলেকট্রিসিটি কাট হয়ে যায়। নিকোলাস খুব রেগে যায়। সে মেয়েটিকে বোঝায়, ভয় পাওয়ার কিছু নেই, কারণ এটা একটা গেম এবং আমি ভালোভাবে জানি এই সব কিছু সেই কোম্পানি আমার সাথে করছে। মেয়েটি তার কথা শুনে কিছুই বুঝে উঠতে পারে না। সে এখান থেকে তার যাত্রা শুরু করে দেয়। নিকোলাস লক্ষ্য করে মেয়েটি এই অন্ধকারের মধ্যেই এগিয়ে যাচ্ছে, যেন দেখে মনে হয় সে এই রাস্তাগুলো ভালোভাবে চেনে। সে তাকে প্রশ্ন করে, আপনি কি করে জানলেন ওই দিকেই রাস্তা রয়েছে? মেয়েটি বলে, আমি জানি না, কিন্তু তবুও আমি এগিয়ে যাচ্ছি। নিকোলাসও তাকে ফলো করতে করতে এগিয়ে যায়। কিছু দূর যেতেই তারা দুজন একটি এলিভেটরে উঠে পড়ে, কিন্তু বারবার সুইচ প্রেস করার পরও লিফটটা চালু হয় না। এবং তারপর গিয়ে নিকোলাস আরও একবার সেই চাবিটা বের করে যেটা সিআরএস কোম্পানি তাকে দিয়েছে এবং এই চাবিটা সেই লিফটের মধ্যে প্রবেশ করায় এবং তারপর সেটা চালু হয়ে যায়। কিন্তু কিছুটা নিচে নেমেই হঠাৎ সেটা বন্ধ হয়ে যায়। নিকোলাস লক্ষ্য করে ফোনের সিগন্যাল এখান থেকে পাওয়া যাচ্ছে না। মেয়েটি তাকে জিজ্ঞাসা করে,
এই সব কিছু কি তোমার গেমের অংশ? নিকোলাস কোনো উত্তর দেয় না। নিকোলাস ওপরে একটি এমার্জেন্সি গেট দেখতে পায়। সে সেটা খুলে ফেলে এবং সবার প্রথমে সে নিজে ওপরে ওঠে এবং তারপর মেয়েটিকে টেনে ওপরে তোলে। কিন্তু এমন তাড়াহুড়ো করতে গিয়ে নিকোলাস তার ব্রিফকেসটা সেই লিফটের মধ্যে রেখে চলে আসে। নিকোলাস বেশ হতাশ হয়ে যায়। এরা দুজন সামনের দিকে এগিয়ে যায় এবং দেখতে পায় এটা হলো সিআরএস বিল্ডিং। নিকোলাস বেশ অবাক হয়ে যায়। সে মেয়েটিকে বলে এটাই সেই কোম্পানি যে তার সাথে গেম খেলছে। মেয়েটি তার কথা শোনে না। সে বলে আমাদেরকে এখন এখান থেকে বের হতে হবে। নিকোলাস তার সাথে দৌড়াতে শুরু করে দেয় এবং এই বিল্ডিংয়ে অ্যালার্ম বাজতে শুরু হয়ে যায়। এরা দুজন দ্রুত গতিতে পালাতে শুরু করে। নিকোলাস মেয়েটিকে বোঝায় পালালে বিপদ বেড়ে যাবে, কিন্তু মেয়েটি থামে না, যার ফলে নিকোলাসও তাকে ফলো করতে করতে দৌড়াতে শুরু করে এবং ঠিক তেমনটাই হয় যেমনটা নিকোলাস ভেবেছিল। পুলিশ তাদের পিছনে পড়ে যায় এবং পুলিশের কুকুর তাদেরকে তাড়া করতে শুরু করে দেয়। মেয়েটি উপায় না পেয়ে একটি ধ্বংস হয়ে যাওয়া বিল্ডিং দিয়ে ওপরে উঠে পড়ে। এদিকে পিছনে কুকুরের কারণে নিকোলাসও সেই বিল্ডিংয়ের ওপরে উঠে পড়ে। বিল্ডিংটা প্রায় ধ্বংস হয়ে গেছে। এরা দুজন ঠিক চোরের মতো ওপরে উঠতে শুরু করে। নিকোলাসের একটা সময় মনে হয় সে এসব কি করছে। সে একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার, কিন্তু বর্তমানে সে চোরের মতো একটি মেয়ের সাথে বিল্ডিংয়ের ওপরে ওপরে ঘুরছে। সে নিজের ওপর বেশ হতাশ হয়ে যায়, কিন্তু মেয়েটি চুপ থাকে না। সে আরও ওপরে উঠতে শুরু করে, কিন্তু এমনটা করতে গিয়ে সে একদম সোজা নিচে ডাস্টবিনে আঁচড়ে পড়ে। নিকোলাস উপায় না পেয়ে সেও ডাস্টবিনে লাফ দেয়। এরপর নিকোলাস মেয়েটিকে নিয়ে একটি হোটেলে চলে যায়। নিকোলাস এখানে প্রথমবার জানতে পারে মেয়েটির নাম ক্রিস্টিন। ক্রিস্টিন সবার প্রথমে নিজেকে ফ্রেশ করে নেয় এবং এরপর সে তার বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। নিকোলাস মেয়েটির কাছে ক্ষমা চায় এবং বোঝায় তার জব চলে গেছে, কিন্তু সে চাইলে আরও একবার সেই ক্লাবে তার জন্য জব এনে দিতে পারে। কিন্তু মেয়েটি বোঝায় তার কোনো দরকার নেই। একইভাবে সে প্রথমবার জানায় সে যেই কফির গ্লাসগুলো তার গায়ের মধ্যে ফেলেছিল সেটা আসলে এক ব্যক্তি তাকে টাকা দিয়ে করিয়েছিল। নিকোলাস বেশ চিন্তায় পড়ে যায়। সে বুঝতে পারে না আসলে তার সাথে হচ্ছেটা কি। পরের দিন সকালে নিকোলাসের কাছে তার সেক্রেটারির কল আসে এবং সে জানায় আগের দিন রাতে তার আমেরিকান এক্সপ্রেস কার্ড সে হোটেলের মধ্যে রেখে চলে এসেছে। নিকোলাস খানিকটা অবাক হয়। সে সঙ্গে সঙ্গে হোটেলে যায় এবং সবার প্রথমে তার কার্ডটা কালেক্ট করে, কিন্তু এখানে থাকা এমপ্লয়িরা তার সাথে এমনভাবে আচরণ করে যেন আগের দিন রাতে তার সাথে খুব ভালোভাবে কথা হয়েছে। নিকোলাস সেই রুমে চলে যায় যেখানে সে আগের দিন ছিল, কিন্তু সে লক্ষ্য করে রুমের প্রত্যেকটা জায়গায় নোংরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং এখানে ড্রিঙ্ক করা হয়েছে। একইভাবে ড্রাগস, অশ্লীল ছবি এবং যত রকম নোংরা জিনিস রয়েছে সবই এখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং এইসবের মধ্যে নিকোলাসকে যেই জিনিসটা সবচেয়ে বেশি অবাক করে দেয় সেটা হলো তার সেই সুটকেস যেটা সে লিফটের মধ্যে রেখে এসেছিল এবং সেটা এখানে রয়েছে এবং সেটাকে খুলেছে। নিকোলাস এক মুহূর্ত সময় এখানে নষ্ট করে না, কারণ সে জানে তার বিজনেস এবং তার ফাইন্যান্সিয়াল লস হওয়ার সম্ভাবনা অনেক রয়েছে। তাই সে তার অ্যাটর্নি স্যামের সাথে কথা বলে এবং তাকে অর্ডার দেয় সে যেন সিআরএস কোম্পানির সমস্ত রকম ডিটেলস খুঁজে বের করে। নিকোলাস সেই হোটেল রুমে একটি ডিভাইস খুঁজে পায় যার সাহায্যে গ্লাস টুকরো করা যায়। নিকোলাস বাড়িতে ফিরে আসে। সে বিশ্রাম নেবার জন্য নিজেকে রেডি করে, কিন্তু এখানে এসে তার বিশ্রাম হয় না, কারণ সে লক্ষ্য করে তার ঘরটাকে কেউ ক্লাবের মতো বানিয়ে ফেলেছে। প্রত্যেকটা জায়গায় বিভিন্ন ধরনের লেখা রয়েছে যেগুলো বিভিন্ন রং দিয়ে সাজানো হয়েছে। নিকোলাসের মাথা একদম ঘুরে যায়। সে সঙ্গে সঙ্গে এলিসার সাথে দেখা করে এবং তাকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার ঘরের অবস্থা দেখেছ? কে করেছে এরকম বাজে অবস্থা? নিকোলাস উপায় না পেয়ে পুলিশকে কল করে এবং সে তাদেরকে সমস্ত ঘটনা ভালোভাবে বুঝিয়ে বলে এবং ঠিক তখনই তার ভাই সেখানে চলে আসে। নিকোলাস খানিকটা ভয় পেয়ে যায়। কনরাড তার দাদাকে নিয়ে একটি গাড়ি করে এখান থেকে চলে যায়। কনরাড খুব চিন্তিত অবস্থায় থাকে। নিকোলাস তাকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছে? সে এটুকুই বলে তার পিছনে সিআরএস কোম্পানি পড়েছে। এমনকি সে তার দাদাকে ওয়ার্নিং দেয় সে যেন কোনো ফোন কল না ওঠায়, কারণ তার বিশ্বাস এখন কারোর ওপর নেই। প্রথমত নিকোলাস অলরেডি চিন্তায় পড়ে রয়েছে এবং তার মধ্যে তার ভাই এরকম কথা শুনে সে আরও বেশি টেনশনে পড়ে যায়। এখন হঠাৎই রাস্তার মাঝে তাদের গাড়ির একটি টায়ার পাংচার হয়ে যায়। নিকোলাস গাড়িটা থামায় এবং পাংচার ঠিক করার জন্য সে পেছনের ডিকিটা ওপেন করে এবং ঠিক তখনই প্রচুর পরিমাণে চাবি যার মধ্যে সিআরএস কথাটা লেখা রয়েছে সেগুলো বেরিয়ে আসে। কনরাড তার দাদাকে বলে, আমি জানি তুমি এই কোম্পানির সাথে মিলেমিশে কাজ করছো, আর এই কারণে তোমার গাড়ির মধ্যেই চাবিগুলো রয়েছে।
নিকোলাস তাকে বোঝায় হয়তো অন্য কেউ রেখে দিয়েছে, এই ব্যাপারে সে কিছুই জানে না। কিন্তু তার ভাই খুব রেগে যায়, তার বিশ্বাস তার উপর দিয়ে চলে যায় এবং সে এখান থেকে চলে যায়। নিকোলাস যতটা সম্ভব তার ভাইকে আটকানোর চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়ে যায়। নিকোলাসের কাছে এখন গাড়ি নেই, তাই সে একটি ট্যাক্সিতে উঠে পড়ে এবং ড্রাইভারকে বলে, তুমি আমায় পুলিশ স্টেশনে নিয়ে চলো। ড্রাইভার তার কথা মেনে নেয়, কিন্তু কিছুক্ষণ পর নিকোলাস বুঝে উঠতে পারে এই ড্রাইভার সিআরএস কোম্পানির হয়ে কাজ করে। আর এই সব কিছু জানতে পেরে তার মাথা ঠিক থাকে না, সে পাগলের মতো হয়ে যায়। কিছুটা যেতেই ড্রাইভার গাড়ি থেকে লাফ দেয় এবং নিকোলাস পড়ে যায় বিপদে। গাড়িটা ক্রমাগত সামনের দিকে এগোতে শুরু করে এবং একটা সময় নদীর মধ্যে পড়ে যায়। নিকোলাস অনেক রকম চেষ্টা করে গাড়ির দরজা খোলার, কিন্তু সেটা খোলে না। তখন সে পকেট থেকে সেই ডিভাইসটা বের করে যেটার সাহায্যে কাঁচ টুকরো করা যায় এবং সেটা দিয়ে সে এই দরজা খুলে ফেলে। সে কোনো রকমে জলের ওপর উঠে আসে। পরের দিন সকাল হতেই পুলিশ অফিসার এই তদন্ত করতে শুরু করে দেয়। যেমন রাত হলে নিকোলাস এলিসাকে জিজ্ঞাসা করে, তুমি বলতে পারবে আমার বাবা কেমন ছিল, অর্থাৎ তার মৃত্যুর আগে কি ঘটেছিল যার কারণে তার মৃত্যু হয়েছিল। মহিলাটি জানায় তার বাবা খুবই শান্ত প্রকৃতির ছিল। সে যদি ঘরে থাকত তবে বোঝা যেত না কোনো একটি মানুষ ঘরে বসে রয়েছে, কিন্তু তার মৃত্যুর আগে কি ঘটেছে সেটা সে জানে না। নিকোলাস ক্রিস্টিনের বাড়িতে চলে যায় এবং তাকে সেই ফটোগুলো দেখায় যেগুলো সে হোটেল থেকে পেয়েছিল এবং বলে, এই ফটোগুলো কি তোমার? ক্রিস্টিন এই ব্যাপারে কোনো উত্তর দিতে পারে না। এরপর নিকোলাস তার বাড়িতে থাকা একটি টেবিল ল্যাম্প মন দিয়ে দেখে এবং সে লক্ষ্য করে এর মধ্যে প্রাইস ট্যাগটা এখনো ঝুলে রয়েছে। আর এই জিনিসটা দেখে সে অবাক হয়ে যায়, কারণ প্রাইস ট্যাগ রয়েছে, অর্থাৎ এই ল্যাম্পটা একদম নতুন। এরপর সে যখন বেসিনে যায় সে লক্ষ্য করে সেখান থেকেও জল বের হচ্ছে না। সে ঘরের ফ্রিজটা দেখে এবং লক্ষ্য করে তার মধ্যে কিছুই নেই, অর্থাৎ এটাও নতুন। এরপর সে ঘরে থাকা একটি আলমারিতে যায় যেখানে বই রাখা হয়েছে। সে বইগুলো বের করে এবং দেখে এগুলো সব নকল বই, শুধুমাত্র বাইরে থেকে বই মনে হচ্ছে, কিন্তু আসলে এগুলো বাক্স। এমনকি নিচের বাক্সগুলোতে কোনো বই নেই। নিকোলাসের মাথায় কাজ করা বন্ধ করে দেয়। সে প্রায় পাগলের মতো হয়ে যায় এবং এমন অবস্থায় ক্রিস্টিন তার কাছে ফিরে আসে এবং বলে, তুমি শান্ত হও, কারণ সিআরএস কোম্পানি ক্যামেরার সাহায্যে আমাদের ওপর নজর রাখছে। নিকোলাস ক্যামেরার দিকে তাকায় এবং কোম্পানির উদ্দেশ্যে বলে, তোমার সাহস থাকলে আমার সামনে আসো। আর এই বলে সে ক্যামেরাটা ভেঙে দেয় এবং ঠিক পরের মুহূর্তেই সিআরএস কোম্পানির বেশ কিছু মেম্বার বন্দুক হাতে ক্রিস্টিনের বাড়ির দিকে এগিয়ে আসে এবং তার বাড়ি লক্ষ্য করে গুলি ফায়ার করতে শুরু করে দেয়। এরা দুজন কোনো রকমে এই ঘর থেকে পালিয়ে যায় এবং গাড়িতে উঠলেই ক্রিস্টিন প্রথমবার নিকোলাসকে একটি সত্যি কথা জানায়। সে বলে, এই সিআরএস কোম্পানি তোমার পার্সোনালিটি টেস্ট নিচ্ছে, একইভাবে তোমার ব্যাংকে যত টাকা রয়েছে তারা সেই টাকা চুরি করে নিয়েছে। নিকোলাস সঙ্গে সঙ্গে ফোন করে এবং জানতে পারে ক্রিস্টিনের কথা একদম সত্যি, তার ব্যাংকে আর টাকা নেই। এখন নিকোলাস যে করেই হোক তার টাকা ফেরত পেতে চায়, কিন্তু ক্রিস্টিন তাকে বোঝায় এটা অসম্ভব। সে এই জিনিস অনেক মানুষের সাথে ঘটতে দেখেছে, কিন্তু তারা কখনোই টাকা ফেরত পায়নি। এরপর এরা দুজন ক্রিস্টিনের আসল বাড়িতে চলে যায় এবং ক্রিস্টিন তাকে জানায় এই জবটা নিতে হয়েছিল কারণ তাকে জোর করেছিল, কিন্তু এখন এমন পরিস্থিতি চলে এসছে। নিকোলাস ক্রিস্টিনের একটা কথাও বিশ্বাস করে না। ক্রিস্টিন এখানে নিকোলাসকে একটি বিশেষ ড্রিঙ্ক পান করতে দেয় এবং কিছুক্ষণ পরেই নিকোলাস অজ্ঞান হয়ে যায়। তার যখন জ্ঞান ফিরে সে দেখে সে কোনো ঘরে নেই, বরং একটি খোলা জায়গায় পড়ে রয়েছে। তার চারপাশে প্রচুর কবর রয়েছে এবং এটা একটা গ্রাম যেটা মেক্সিকোতে অবস্থিত। এখন সমস্যা হলো তার কাছে টাকা পয়সা নেই বাড়িতে ফিরে যাওয়ার। সে মানুষের কাছে হেল্প চাইতে শুরু করে দেয়। তার অবস্থা এখন অনেকটা ভিখারির মতো হয়ে গেছে। একজন মানুষ তাকে রেল স্টেশনের ঠিকানা দেয় এবং নিকোলাস সঙ্গে সঙ্গে সেখানে চলে যায়। সেখানে থাকা টিটি তাকে প্রশ্ন করে, তোমার সাথে কি হয়েছে, তোমার অবস্থা এরকম কেন? নিকোলাস বলে, আমি কোথা থেকে বলবো সেটা আমি বুঝে উঠতে পারছি না, কিন্তু আমার সাথে মোটেও ঠিকঠাক জিনিস ঘটছে না। নিকোলাসের এরকম অদ্ভুত কথা শুনে মানুষটি কিছুই বুঝে উঠতে পারে না। অবশেষে তাকে ছেড়ে দেয় এবং নিকোলাস একটি বাসে উঠে পড়ে এবং তার বাস তাকে একটি কফি শপে নামিয়ে দেয়। নিকোলাস জানে তার কাছে আর কোনো উপায় নেই। সে এই কফি শপে ঢুকে প্রত্যেকের কাছে বলে, আমার কাছে $18.78 রয়েছে, কেউ কি আমায় স্যান ফ্রান্সিসকোতে নিয়ে যাবে? প্রত্যেকটা মানুষ এই কথা শোনার পর তাদের মুখ ঘুরিয়ে নেয়। নিকোলাস বাধ্য হয়ে একটি ট্রাকের হেল্প নেয় এবং ড্রাইভিং সিটের পাশে বসে সে সান ফ্রান্সিসকোতে চলে আসে। সে যখন তার বাড়ির গেটের সামনে আসে সে দেখে গেটের সামনে একটি নোটিশ লাগানো রয়েছে এবং নোটিশে লেখা রয়েছে,
এই বাড়ি বিক্রি হবে, অর্থাৎ নিকোলাস এখন দেউলিয়া হয়ে গেছে। সে বাড়িতে ঢোকার জন্য গেট বেয়ে ওপরে ওঠে এবং তারপর সে বাড়িতে ঢুকে পড়ে। সে এখন এমন পরিস্থিতিতে চলে এসছে যেখানে সে কাউকেই বিশ্বাস করতে পারছে না। সে অবশেষে তার এক্স ওয়াইফ এলিজাবেথের সাথে দেখা করে। সে তাকে বলে, আমার তোমার গাড়িটা দরকার। এলিজাবেথ তাকে দেখে অবাক হয়ে যায়। সে বলে, তুমি একজন বিজনেসম্যান, কিন্তু এখন তোমার পরিস্থিতি এমন কিভাবে হলো? নিকোলাস তাকে কোনো উত্তর ভালোভাবে দিতে পারে না। সে বলে, আমি তোমাকে বিশ্বাস করি, আর কাউকে বিশ্বাস করি না। এলিজাবেথ খানিকটা অবাক হয়ে যায়। এখন এইসবের মধ্যে নিকোলাস লক্ষ্য করে টিভিতে সেই মানুষটি অ্যাডভার্টাইজমেন্ট করছে যে তাকে সিআরএস কোম্পানিতে ফিজিক্যাল টেস্ট থেকে শুরু করে সব রকম পরীক্ষা নিয়েছিল। সে দৌড়ে টিভির কাছে আসে, যেন দেখে মনে হয় সে টিভিটাই ভেঙে ফেলবে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে থেমে যায়, কারণ সে প্রথমবার রিয়ালাইজ করে এই মানুষটি একজন অ্যাক্টর। তাহলে কি তার সাথে ঘটে চলা সবকিছুই মিথ্যে অভিনয় ছিল? সে সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। সে অনেক খোঁজাখুঁজি করে জানতে পারে মানুষটি চিড়িয়াখানায় ঘুরতে গেছে। নিকোলাস সঙ্গে সঙ্গে সেখানে চলে যায়। এই মানুষটির নাম জিম। নিকোলাস তার বন্দুকটা বের করে এবং মানুষটিকে ওয়ার্নিং দেয়, সে যদি এখনই তাকে সিআরএস কোম্পানিতে না নিয়ে যায় তবে সে তাকে মেরে ফেলবে। মানুষটি বাধ্য হয়ে তাকে সিআরএস কোম্পানিতে নিয়ে যায় এবং এখানে এসে নিকোলাস প্রথমবার আসল সত্যিটা জানতে পারে। সে দেখতে পায় গত দুদিন ধরে সে যেই মানুষের সাথে পরিচয় হয়েছে এবং যাদের সাথে দেখা হয়েছে সবাই এখানে রয়েছে। এমনকি সেই মানুষটি যে হসপিটালে ভর্তি হয়েছিল সেও এখানে রয়েছে। এরপর ক্রিস্টিন এবং তার ভাই কনরেডও রয়েছে, অর্থাৎ এরা সবাই সিআরএস কোম্পানির অ্যাক্টর। এখন নিকোলাস সবার প্রথমে ক্রিস্টিনের দিকে এগিয়ে যায় এবং বন্দুকটা তুলে ধরে। সে তাকে গুলি করবে, ঠিক তখনই এখানে গার্ড চলে আসে এবং তারা গুলি চালাতে শুরু করে দেয়। ক্রিস্টিন বিল্ডিংয়ের একদম ওপরের অংশে চলে যায়। নিকোলাস ক্রিস্টিনকে প্রশ্ন করে, তুমি বলো এইসব কি ঘটছে এবং এইসবের পিছনে আসল বস কে রয়েছে? ক্রিস্টিন বলে, যারা রয়েছে তারা তোমার কথা শুনবে না, কিন্তু এইটুকুই বলতে পারি এইসব কিছুই একটা অভিনয়। ক্রিস্টিন এর মধ্যে লক্ষ্য করে নিকোলাসের হাতে যে বন্দুকটা রয়েছে সেটা আসল বন্দুক, কিন্তু তাদের নিয়ম অনুযায়ী বলা হয়েছিল তার কাছে নকল বন্দুক থাকবে। তাই সে ভয়ে চিৎকার করতে শুরু করে দেয়, কিন্তু নিকোলাস থামে না, সে বদলা নিয়েই ছাড়বে। সে বন্দুক তুলে ধরে এবং যখনই গেট থেকে সিআরএস এর টিম তার দিকে এগিয়ে আসে সে গুলি ফায়ার করে দেয়। কিন্তু দুঃখজনকভাবে এই গুলি নিকোলাসের ভাইয়ের গায়ে লেগে যায় এবং সে সেখানেই মরে যায়। নিকোলাস একেবারে হতাশ হয়ে যায়। তার এখনো অবধি ঘটে চলা প্রতিটা জিনিস তার ইচ্ছের বিরুদ্ধে হয়েছে এবং এখনো সে তার ভাইকে না চাইতেও মেরে ফেলেছে। তাই সে আর বেঁচে থাকতে চায় না। সে সেই বিল্ডিং থেকে লাফ দেয় এবং এমন অবস্থায় তার বাবার কথা মনে পড়ে, কারণ তার সাথেও ঠিক তেমন ঘটনা ঘটছে যেমনটা তার বাবার সাথে ঘটেছিল। সে সোজা নিচে থাকা একটি বিল্ডিংয়ে গিয়ে আছড়ে পড়ে এবং নিচে একটি এয়ার ব্যাগের ওপর সে আছড়ে পড়ে, যার কারণে তার কোনো রকম চোট লাগে না এবং তার পরের মুহূর্তেই তার চারপাশে লোকজন জড়ো হয়ে যায় এবং তারা তাকে বোঝায় এগুলো আসল কাজ নয়, বরং এগুলো নকল কাজ। একইভাবে নিকোলাসের জ্ঞান ফিরলে সে দেখে তার পাশে তার ভাই দাঁড়িয়ে রয়েছে। সে মরেনি, সে বেঁচে রয়েছে। এমনকি পুরো সিআরএস টিম তার চারপাশে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ এই সবকিছুই পূর্ব পরিকল্পিত প্ল্যান। কিন্তু এমনটা করার আসল কারণ কি? আসলে সিআরএস কোম্পানি এমন একটি গেম এমনভাবে তৈরি করেছিল যেন নিকোলাস নিজের জীবনের আসল মূল্য বুঝতে পারে। সে ছিল একা, অহংকারী, অতীতে আটকে থাকা একজন মানুষ, কিন্তু শুধুমাত্র এই গেমটা তাকে ভেঙে দিয়েছিল যাতে সে আবার মানুষ হিসেবে বাঁচতে শেখে। এই গেমের মাধ্যমে সে ভয় পেয়েছিল, তার অনুভূতিগুলোর মুখোমুখি হয়েছিল এবং শেষ পর্যন্ত সে বুঝতে পেরেছিল সম্পর্ক, অনুভূতি এবং ভালোবাসা কতটা গুরুত্বপূর্ণ। যেমন সে ওয়েট্রেসের সাথে খারাপ ব্যবহার করেছিল বলেই তার এই ঘটনা শুরু হয়েছিল। এরপর সে যখন স্যান ফ্রান্সিসকোতে আসার সময় সাহায্যের জন্য ভিক্ষা চাইছিল, তখন সে বুঝতে পেরেছিল টাকা না থাকলে পরিস্থিতি কেমন হয়ে যায়। আর এই কারণেই মুভির প্রথম দিকে সেই ব্যক্তি নিকোলাসকে বলেছিল এই গেমটা জন চ্যাপ্টার 9 ভার্স 25 এর ওপর, অর্থাৎ এটা একটা বাইবেলের অংশ যেখানে লেখা আছে আমি আগে অন্ধ ছিলাম এবং এখন দেখতে পাই। আর এখানে মুভিতে নিকোলাসের সাথে ঠিক তেমনটাই ঘটেছে। সে গেম খেলার আগে এক ধরনের অন্ধ ছিল এবং এখন সে বুঝতে পেরেছে ভালোবাসা, সম্পর্ক কতটা গুরুত্বপূর্ণ। তো এই ছিল মুভি দ্য গেম। কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন আপনার মতামত। আবার দেখা হবে পরের একটি ভিডিওর সাথে। দেখতে থাকুন বেস্ট অফ হলিউড।